আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় শঙ্কার দিন কি শেষ। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার সাজিদুল হক রুবেল, সম্পাদক সিপিবি কেন্দ্রীয় কমিটির। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয়ে শঙ্কার দিন কি শেষ। আসলে এই শঙ্কা শেষ হইয়াও হইল না শেষ, এরকম একটি বিষয় আসলে দাঁড়িয়েছে। আজকেও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনকে বিলম্বিত করতে এখনও ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। আমি ডক্টর সাজিদুল হক রুবেলকে দিয়ে শুরু করতে চাই। আসলে এই শঙ্কা আছে, শঙ্কা নেই, আপনি কিভাবে দেখছেন আসলে বিষয়টি? আসলে আমরা কিভাবে দেখব তার উপর অনেক কিছু নির্ভর করে। তো প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা যদি খুব উপর থেকে দেখি, সুপারফিশিয়ালি দেখি, তাহলে নিঃসন্দেহে যে বাংলাদেশ কিন্তু এক ধাপ অগ্রগতি ঘটে গেছে। বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর, যেটা আমাদের প্রচণ্ড আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখবে, সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়েছি আমরা। যে আমাদের প্রধান উপদেষ্টা জানিয়েছেন জাতির উদ্দেশ্যে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হবে, আমাদের নির্বাচন কমিশন সেভাবে উদ্যোগ নিচ্ছে ইত্যাদি বিষয় আশয় দেখে, বা আমরা আরও দেখেছি যে মুখে জামাতে ইসলাম নানান কথা বলছেন, পিআর পদ্ধতির কথা বলছেন, নানান বিষয় বলছেন, কিন্তু আমি যে জায়গায় থাকি ঢাকা 15 আসনে, যে জায়গায় নির্বাচনী লড়াই করেছি অতীতেও, সেখানে কিন্তু জামাত ইসলামের আমির নির্বাচনী লড়াই লড়ে, এবং সেখানে দেখবেন যে জামাত ইসলামের আমিরের পোস্টার, বিশেষ পোস্টার ঢাকা 15 আসন ভরে গেছে। আর তারা বলছে পিআর না হলে নির্বাচন হবে না। আবার আমরা বাস্তবে দেখছি যে ডাক্তার শফিক ঢাকা 15 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং এলাকার লোকজনের সাথেও হচ্ছে জনসংযোগ চলছে তাদের পার্টির জোরে সোরে। ফলে আমরা দেখি যে তারা পিআর পদ্ধতির কথা বলুক, বা গণভোটের কথা বলুক, বা লিগ্যাল ফ্রেম ওয়ার্কের কথা বলুক, যেটাই বলুক, নির্বাচনের এক ধরনের প্রস্তুতি বিএনপি, জামাত, এনসিপি এবং আমরাও বামপন্থী, কমিউনিস্ট পার্টি আমরাও করছি, এবং নানা ধরনের জোট গঠন করবারও প্রক্রিয়া আমরা গ্রহণ করেছি। এবং স্বাভাবিকভাবে এই দিক থেকে দেখলে মনে হচ্ছে যে শঙ্কা তো অনেক দূর কেটে গেছে। বাংলাদেশে একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন বা একটা জাতীয় নির্বাচনের দিকে বাংলাদেশ অগ্রসর হচ্ছে, এবং খুব দ্রুতই হয়তো বাংলাদেশ এই 26 সালের এই প্রথম ভাগেই একটা নির্বাচিত সরকার পাবে। তো এরকম একটি বিষয় রয়েছে, কিন্তু এইটি উপর দিক দিয়ে দেখলে, কিন্তু ভিতরে আমরা আবার দেখছি যে নানাভাবে নানান বিষয় রয়েছে, যে বড় বড় ভিন্ন মত রয়েছে, মারাত্মক ভিন্ন মত রয়েছে। আমরা বিএনপিকে দেখতেছি যে তারা খুবই হচ্ছে বর্তমান যে কাঠামোর নির্বাচন পদ্ধতি, যে এখানেই তারা থিতু হতে চাচ্ছে, তারা এটাকে পরিবর্তন করতে চাচ্ছে না কোনোভাবে। আবার আমরা দেখছি জামাত ইসলাম সহ ইসলামিক দলগুলো তারা হচ্ছে গিয়ে পিআর পদ্ধতির ব্যাপারে খুবই এক্সট্রিম একটা অবস্থান নেওয়ার চেষ্টা করছেন, যে পিআর পদ্ধতি না হলে নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এই যে বিষয়টা হচ্ছে, যে এই বিষয়টা তো একটা সংখ্যা জাগে। তারপর আবার জুলাই ঘোষণাকে নিয়ে কিন্তু আমাদের এক ধরনের রিপারকেশন আছে, আবার হচ্ছে এনসিপির আরেক ধরনের রিপারকেশন আছে, জামাত ইসলামের আরেক ধরনের রিপারকেশন আছে। এইটাও কিন্তু আমরা সবাই হচ্ছে মিলে একটা জায়গায় আসার কোনো রকম সম্ভাবনা নাই। জাতীয় সনদের প্রশ্নে যদি আসেন, সেই জাতীয় সনদের ক্ষেত্রে দেখবেন যে কাঠামোগত পরিবর্তনগুলোতে আমরা অনেক কাছাকাছি, অনেকগুলো বিষয় ঐক্যমত্য হয়েছে, কিন্তু মতাদর্শিক যে বিষয়গুলো আছে, সেই মতাদর্শিক বিষয়গুলো যেমন হচ্ছে 4 মূলনীতি বা বিভিন্ন বিষয়, এই ক্ষেত্রে যদি আপনি ঐক্যমত্য করবার চেষ্টা করেন এবং তার জন্য অপেক্ষা করেন, তাহলে তো আপনি সারা জীবন অপেক্ষা করলেও, অনাদিকাল পর্যন্ত অপেক্ষা করলেও এই প্রশ্নে, মূলনীতি প্রশ্নে বা খুব মতাদর্শিক কতগুলো জায়গায় এখানে কখনোই হচ্ছে একমত হওয়া সম্ভব হবে না। ফলে এইগুলো জায়গাকে যদি আপনি আগলে রেখে অপেক্ষা করতে থাকেন যে হ্যাঁ সবাই মিলে এটা মেনে নেব, তা তো করা সম্ভব নয়। ফলে এগুলো তো খুব দৃশ্যমান কতগুলো সমস্যা সংকট রয়ে গেছে, যে সমস্যা এবং সংকটগুলোর মধ্য দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারছি, বা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে খুব বেশি নিশ্চিন্ত হওয়ার সুযোগ মনে হয় নেই। জি, আপনার কাছে আবারও আসবো। আমি আলাউদ্দিন মোহাম্মদের কাছে আসতে চাই। আলাউদ্দিন, শঙ্কার দিন কি শেষ হয়ে গেছে, নাকি শঙ্কা আছে? ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে আপনার যেই বিষয় শঙ্কার দিন, আমার তো মনে হয় শঙ্কার দিন কেটে গিয়েছে। কারণ আমরা দীর্ঘদিন ধরে যখন ফেসিবাদী শাসনের মধ্যে ছিলাম, তখন আমাদের শঙ্কা ছিল যে আমরা এই যে জগদ্দল পাথর, এটা কিভাবে সরবে, এটা সরার সময় আসলে কার গায়ে পড়বে, কি পড়বে, এটার ধুলি ময়লা আসলে কোথায় গিয়ে লাগে, আসলে আমাদের একটা সবার একটা সংশয় ছিল, শঙ্কা ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা বলবো যে 5 আগস্টের পর বাংলাদেশে
যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল সেটা আর হয়নি। না হয়ে যেটা হয়েছে আমরা দেখেছি 6 মাস প্রথম দেখেছি আপনার সরকার প্রধান প্রতি বিপ্লব ঠেকাতে দীর্ঘ সময় পার করেছেন। তারপরের 6 মাস আমি দেখি যে একটা আপাত স্থিতিশীলতা নিয়ে এসেছেন। এখন আমরা সবাই অন্তত সোর্স অফ টেনশন আইডেন্টিফাই করতে পারি। আইনশৃঙ্খলা বাহিনী হোক আর সাধারণ নাগরিক হোক, রাজনীতিবিদ হোক আর সরকার হোক, সব বুঝতে পারে যে না কোথা থেকে আসলে কি হতে পারে। কিন্তু আজ থেকে 6 মাস পূর্বেও কিন্তু আপনার আমার বোঝার উপায় ছিল না যে আসলে কোন জায়গা থেকে কত বড় আপনার আঘাত আসতে পারে সরকারের অথবা স্টেবিলিটির এগেনস্টে। সো এইটা আমার মনে হয় একটা বড় আপনার অর্জনের জায়গা। তো এবং এখন আমরা যে অবস্থায় আছি সেই অবস্থাটাও আপনার মনে হচ্ছে যে এটা একটা আকাঙ্ক্ষিত অবস্থায় ছিল। আমরা তো সবসময় যেই অবস্থায় থাকি এই অবস্থায় মনে করি যে না আসলে হয়তো আপনার পূর্বে অথবা ভবিষ্যতে ভালো কিংবা মন্দ এই বিষয়টা না সবসময় আমাদের একটা ভাবনা থাকে। এটা মানব মনের বিচিত্র ধরনই এরকমই যে সবসময় সে আপনার অতীতকে অথবা ভবিষ্যতের দিকে অনুগামী হয়। তো আমাদের মনে হয় আমরা বর্তমানে যেটা আছি এই বর্তমানটা আসলে একটা আপনার স্বস্তির বর্তমান, এটা খুব বড় আশঙ্কার না। ভবিষ্যতে কি হবে এটা দেখেন, আপনি যদি নির্বাচন বলেন, নির্বাচনটা বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থেই প্রয়োজন, একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনের জন্য সরকার যে প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতি এবং সরকার যে কমিটমেন্ট দিয়েছে, ইভেন আজকেও বাংলাদেশের বাইরে মালয়েশিয়াতে সেখানে রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদেরকে আমাদের রাষ্ট্রপ্রধান জানিয়েছেন, সরকার প্রধান, যে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তো বারবার একটা বিষয় রিইটারেট করার পর তারপরও আমরা দেখি যে না নির্বাচন হবে না, এটা আপনার কেউ আটকে দিচ্ছে। তো আমরা মনে করি যে যে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দলগুলো বারবার এই শঙ্কার কথাটা জনগণের সামনে নিয়ে আসছেন, এটা কিন্তু ধরেন সরকার কখনো শঙ্কা জানায় নাই। সরকার সবসময় আত্মবিশ্বাসী যে আমরা একটা সুন্দর নির্বাচন দিতে পারবো। অতি আত্মবিশ্বাসও দেখা যায় যে ইতিহাসের সেরা নির্বাচন হয়ে যাবে। আত্মবিশ্বাসকে আমি স্বাগত জানাই। জি আলাউদ্দিন, আমি একটু যোগ করব, আপনি কি এ ধরনের কোনো বক্তব্য শুনেছেন বা মানে এই রকম না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, নির্বাচন হবে না বা আন্দোলন করা হবে, এ ধরনের কোনো বক্তব্য কি আপনি শুনেছেন? আমি আসছি সেই জায়গাটায়। আমরা যে বিষয়টা বলছি যে প্রথমত সরকার যথেষ্ট সরকারের জায়গায় অবশ্যই সেটি নিয়ে আমরা কিন্তু কথা বলছি, একটু ধাপে ধাপে আসি যে সরকারের জায়গায় যারা নির্বাচন পরিচালনা করবেন, যাদের হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব, তারা আন্তরিক এবং তাদের ক্যাপাসিটির উপরে সবাই ভরসা রাখছে। সরকারের জায়গা থেকে দ্বিতীয়ত কোনো প্রশ্ন নেই, একটু যদি আমাকে একটু আমি ওই পয়েন্টটাতে আসি। দ্বিতীয়ত হলো বাংলাদেশের যেই বড় রাজনৈতিক দলটি মনে করছে যে নির্বাচন হলে সরকার গঠনের সম্ভাবনা তাদের বেশি, তারাও আন্তরিক, তারাও দ্রুত নির্বাচন চায়। আমি দেখছি যে সরকারের চাওয়া এবং পরবর্তী যারা সরকার গঠন করবে বলে আত্মবিশ্বাসী তাদের চাওয়া অনেকটা প্যারালাল অবস্থানে চলে আসছে, কোইনসাইড করেছে। আপনি যদি দ্বিতীয়ত দেখেন যে আপনি বলছেন যে কেউ বলছে যে ক্ষমতা নিবে। আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যারা আসছেন কথা বলছেন, তারা কিন্তু এটা বলছেন না যে কে আসলে ক্ষমতা গ্রহণ করবে না। আমরা বলছি যে যারা ক্ষমতা গ্রহণ করবেন বলে আত্মবিশ্বাসী, তাদের আত্মবিশ্বাসী সব দলই যারা যে তারা ক্ষমতায় যাবেন, তারা এবার তারা আমি আপাত দৃষ্টিতে যে বিষয়টা বলছি যে মানে এবং তারা এটা মানতে রাজি নয় যে কে বড় দল কে ছোট দল, এই বিতর্কেও তারা যেতে রাজি নয়। না, আপনাকে আমি একটা ভিন্ন ডাইমেনশন থেকে চিন্তা করতে আমি আহ্বান জানাচ্ছি। সেটা হলো 48% ভোটার গতকালের সার্ভেতে দেখা গিয়েছে এখনো মনস্থির করেনি। তার মানে জনগণ নির্বাচনটা যখনই হবে, জনগণ নির্বাচনে একটা প্যাসিভ অ্যাক্টর। নির্বাচনে অ্যাক্টিভ অ্যাক্টর হলো রাজনৈতিক দলগুলো, যারা নির্বাচন কবে হবে না হবে সরকারের সাথে নেগোশিয়েট করছে। নির্বাচনে অ্যাক্টিভ আপনার বাস্তবায়ক সংস্থা হলো সরকার। সেক্ষেত্রে আপনার মাঠের শক্তিমত্তা যদি সব কিছু বিবেচনা করে দেখেন, সাংগঠনিক সক্ষমতা বিএনপির সবচেয়ে বেশি। দ্বিতীয়ত যদি বলেন জামাতের বেশি। সাংগঠনিক ভোটে কারা এগিয়ে আসবে সেটা তো যখন নির্বাচন হবে আপনি সে পরিবেশ তৈরি করবেন, তখন জনগণ এসে রায় দিয়ে যাবে। জনগণ তো লাঠিসোঁটা নিয়ে ভোট দিতে যাবে না, জনগণের ভোটের পরিবেশ তৈরি করে দিতে এই সংস্থাগুলো ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে আমরা বলি সরকার, আপনার কাছে কি মনে হয় যে বিএনপির থেকে জামাতের সাংগঠনিক ক্ষমতা কম? না, বিএনপির যে সার্বিক পরিস্থিতি সেই হিসেবে বিএনপির সাংগঠনিক সক্ষমতা বেশি জনবল হিসেবে। আর জামাতের পাওয়ারটা অনেকটা সলিড পাওয়ার। জামাতের যেখানে শক্তি আছে, কারণ জামাত একটা মতাদর্শিক দল,
মতাদর্শিক দল হওয়ার কারণে তাদের যারা আপনার সমর্থক এবং কর্মী, তাদের আপনার ডেডিকেশন এবং তাদের যে কোনো যেটা বললাম সলিড পাওয়ার, বিএনপি অনেক ক্ষেত্রে বিএনপির পাওয়ারটা নির্ভর করছে একটা ইকোনমিক সেটেলমেন্টের উপরে, বিএনপি কিংবা মধ্যপন্থী দলগুলোর পাওয়ার মানে কেমন ইকোনমিক সেটেলমেন্টটা কেমন একটু না এখন মানে বাংলাদেশে যদি এখন আপনি বিএনপি এবং জামাতের অবস্থান চিন্তা করেন, বিএনপি মোটা দাগে একটা মধ্যপন্থী দল, এটা নিয়ে আসলে কারো কোনো সংশয় নেই। বিএনপি আসলে তার মতাদর্শিক অবস্থান নিয়ে আপনার বাজারে খুব বেশি আলাপ আলোচনা নেই, সবাই বুঝে গিয়েছে যে বিএনপি কি, বিএনপি একটা বিগ টেন্ট পার্টি। কারণ বিএনপি টিকে আছে কিভাবে, বিএনপির বড় সাংগঠনিক সক্ষমতা আছে, সারা দেশে সংগঠন আছে, তারা রাষ্ট্র ক্ষমতায় কয়েকবার ছিল এবং বর্তমানে ইকোনমিক যে ইনস্টিটিউশনসগুলো র্যান্ট সিকিং, ইনফর্মাল যে র্যান্ট সিকিংয়ের যে আপনার বাস্তবতা আছে, সেই জায়গায় বিএনপি তার সাংগঠনিক ক্ষমতার বলে কন্ট্রোল নিতে পেরেছে এবং পারে। আপনি এইটার সাথে যদি জামাতকে চিন্তা করেন, জামাতের কিন্তু র্যান্ট সিকিং কন্ট্রোলের উপর তার আসলে সক্ষমতা না। তার সক্ষমতা হলো যে তাদের যেই আপনার সংগঠনের যারা কাজ করছেন, যারা আছেন, তারা একরকম আপনার মানে একটা কমান্ডো সিস্টেমে কাজ করছেন। তাদের সাংগঠনিক সক্ষমতা, তাদের যে মতাদর্শিক যেই স্পিরিট, পুরো জায়গায় আসলে জামাতের ব্যাপারটা আপনি পৃথিবীর সবগুলো বিপ্লবী, জামাত তো একসময় বিপ্লবী দল ছিল, তারা একসময় বাংলাদেশে ইসলামী বিপ্লব চাইতেন, এটা আপনার বাস্তবতা। তারা ধীরে ধীরে আপনার ট্রান্সফর্ম হয়ে গণতান্ত্রিক রাজনীতিতে আপনারা এখন অবস্থান করছেন। ভবিষ্যৎ কী হবে আমরাও জানি না, আসলে মেজরিটির উপর ভিত্তি করে হয়তো বা তার পুরাতন যে অবস্থানে ফিরে যেতে পারে। কিন্তু মূল জায়গাটা হলো যে আপনার বিএনপি একটি মধ্যপন্থী দল হিসেবে তার সাংগঠনিক ভিত্তি স্ট্রং, নির্বাচন চাচ্ছে, আপনার সরকার নির্বাচন চাচ্ছে। আপনি যেটা বলছেন জামাতের কেউ কেউ হয়তো বা বলছে যে নির্বাচন পিয়ার না হলে ঠেকিয়ে দেওয়া হবে, সেটা তো বলতে চেয়েছেন। জামাত দলগতভাবেই বলেছে যে আন্দোলনে নামা হবে, পিয়ার আন্দোলনে নামা হবে। এখন যেটা এবং বুধবার বললেন যে আজকেও তাদের একটি বিক্ষোভ সমাবেশ আছে, যদিও বলছেন সেটি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ। না এই জায়গাটা আমি একটু সাম আপ করে দিই। সাম আপের জায়গাটা হলো যে আমি সংখ্যা দেখি না এই কারণে, সরকার বাস্তবায়ক সংস্থা হিসেবে নির্বাচন চাচ্ছেন। এখানে বিএনপি একটি সাংগঠনিক মানে বাংলাদেশে ডিফেক্টো এই মুহূর্তে বিএনপির যে পাওয়ার ইগনোর করার মতো না, তারা নির্বাচন চাচ্ছেন। এবং নির্বাচন যারা চাচ্ছেন না অথবা যারা নির্বাচন মানে কে ঠেকাতে চাচ্ছেন, তারা মূলত না, যারা নির্বাচনকে ঠেকাতে চাচ্ছেন তারা অদৃশ্য শক্তি। আমি দৃশ্যমান পাওয়ার ব্লকে দেখছি তারা সবাই নির্বাচন চাচ্ছেন। তো অদৃশ্য শক্তিকে এত ভয় করলে তো এই দুইটা শক্তি, রানিং আপনার পাওয়ার অ্যান্ড ফিউচার পাওয়ার, তারা যদি আমরা এভাবে ইমাজিন করি ধরেন, তাদের চেয়ে কি অদৃশ্য শক্তির পাওয়ার বেশি? যদি অদৃশ্য শক্তির পাওয়ার বেশি হয়, তাই রানিং পাওয়ার এবং গভর্নমেন্টের উচিত একসাথে বসা, যে আমরা মিলে আমরা ঠিক করি যে আমরা কোনো অদৃশ্য শক্তিকে অথবা আমরা তৃতীয় কোনো পক্ষকে এখানে স্যাবোটেজ করার সুযোগ দিব না, রাইট? অদৃশ্য শক্তি তো যেটি আছে, সেটি কথা বলা হচ্ছে, সেটি তো আছেই, কিন্তু যারা দৃশ্যমান, যারা রাজনীতি করছে, তাদের পক্ষ থেকেও একটা আপত্তি আছে যে আসলে নির্বাচনের নিয়ে কিন্তু কোনো আপত্তি আমরা এখনো পর্যন্ত দেখিনি কোনো রাজনৈতিক দলের মধ্যে, যে নির্বাচন চান না। নির্বাচন সবাই চান, কিন্তু নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটি কিন্তু এখনো পর্যন্ত সরকার বা নির্বাচন কমিশন থেকে বলা হয়নি যে নির্বাচন পেয়ার পদ্ধতিতে হবে নাকি প্রচলিত পদ্ধতিতে হবে। প্রথম আমি এই জায়গায় একটু ছোট্ট ইনপুট দিয়ে দেই। বাংলাদেশে আপনি যদি বলেন নিম্নকক্ষ উচ্চকক্ষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন এখনই লাগবে, আমি বলি তারা গণশত্রু হিসেবে বিবেচিত হবে। আমরা একটা বৈপ্লবিক অবস্থানে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু আপনি অবস্থানে যাওয়ার এক বছরের মধ্যে আপনি বৈপ্লবিক কোনো সংস্কার করতে পারেন, এটার দায় সবার, এটার দ্বার কোনো দায় একক সরকারের উপর দিলে হবে না। আপনি এখন এক বছর পরে যখন নির্বাচনের জন্য জাতি প্রস্তুত হয়েছে, আপনি সেখানে উচ্চকক্ষের ব্যাপারে একটা আপনার নেগোসিয়েশন হবে, এটা হওয়া উচিত, সেটা আমরা সবাই মনে করছি। এখানে বাম ডান মধ্যপন্থ সবাই মনে করছে, বিএনপি ব্যতীত, যে উচ্চকক্ষে পিয়ার যদি না হয় তাহলে উচ্চকক্ষটা অপ্রাসঙ্গিক। এখন উচ্চকক্ষের কোনো আপনার আলাদা দরকার নেই, রাষ্ট্রের জনগণের সম্পদের অপচয় ছাড়া। এটা ছাড়া যদি কেউ নির্বাচন ঠেকানোর জন্য মনে করে যে পিয়ার নিয়ে নির্বাচন ঠেকাবে, আবারও বলছে তারা গণশত্রু হিসেবে বিবেচিত হবে। কারণ বাংলাদেশে আমরা এই মুহূর্তে এই সরকারের আপনার ডুয়েবল এক্সিট যদি সব ঠিক থাকে, রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটা রাজনৈতিক ঐক্য গড়ে তুলে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জি, আলাউদ্দিন মোহাম্মদ, আমি আপনার কাছে আবারও আসবো। যেহেতু একটি কথা বলছিলেন যে জরিপের কথা বলছিলেন, আমরা দেখছি যে সম্প্রতি কয়েকটি জরিপ বের হচ্ছে। আমরা নির্বাচন যত সামনে এগিয়ে আসবে তত আরও বিভিন্ন জরিপ আমরা দেখতে পাবো। আমি আজকে সুজনের একটি জরিপ ছিল, সেই জরিপটি আমি তুলে ধরতে চাই সাজিদুল হক রুবেলের কাছে আলোচনা যাওয়ার আগে। আমি একটু উল্লেখ করতে চাই, জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের সংখ্যানুপাতিক হার বা পিআর পদ্ধতিতে আসন বন্টনের পক্ষে মত দিয়েছে দেশের ৭১% মানুষ।
সুশাসনের জন্য নাগরিকের প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচের তথ্য বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। চলতি বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত 40টি প্রশ্নে সারা দেশে 1373 জনের মতামত এবং 15টি নাগরিক সংলাপের মাধ্যমে জরিপটি করে সুজন। জরিপে অংশ নেয়া 69% মানুষ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে মত দিয়েছেন। একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না এমন প্রস্তাব সমর্থন করেছেন 87% উত্তরদাতা। নিম্নকক্ষে ঘূর্ণমান পদ্ধতিতে নারী আসন সংরক্ষণের পক্ষে রয়েছেন 63% এবং উচ্চকক্ষে নারীদের জন্য 30টি আসন সংরক্ষণের পক্ষে রয়েছেন 69% মানুষ। আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন যে যারা পিআর নিয়ে কথা বলবে তারা আসলে গণশত্রুতে পরিণত হবে। আমরা এই জরিপে দেখছি যে পিআরের পক্ষে 71% মানুষ এবং আরও বেশ কিছু বিষয় আছে। আপনি কিভাবে দেখেন আসলে এই জরিপটি বা আলাউদ্দিন যেভাবে বলছিলেন? এখানে তো প্রথমে দাবি করা হচ্ছে এই জরিপের শিরোনামে বাংলাদেশের 73 বা 71% লোক হচ্ছে এই পিআর পদ্ধতিকে ইয়া করে। তো বাংলাদেশের মানুষ বলতে তো আমি বুঝি যে 12 কোটি ভোটার আছে, 12 কোটি ভোটার। তো ওই 12 কোটি ভোটারের কি 73% 71% নাকি 1373 জন মানুষের মধ্যে একটা র্যান্ডম স্যাম্পলিং বলা যায় এটাকে, র্যান্ডম একটা স্যাম্পলিংয়ের মধ্য দিয়ে তারা এটা বের করে নিয়ে এসছেন। এটাও একান্তই আমি বলি খুব হাইপোথেটিক্যাল একটা অ্যানালাইসিস। আর আমাদের দেশে হচ্ছে আপনার পোল এক্সিট বলেন বা প্রি পোল যে ইয়াগুলা বলেন, পরিসংখ্যান বলেন, নানা কারণে আমাদের যুগের পর যুগ ধরে তো এখানে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ছিল না এবং এখানে গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠান সরকারি বা বেসরকারি বলেন সবারই হচ্ছে গিয়ে এখানে বিকাশ ঘটে নাই, বিনাশ ঘটেছে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে যে এই পরিসংখ্যান নামক বিষয়গুলো আমাদের সামনে যখন ধরা হবে আর কি, এটি সামনে আরো দেখতে পাবো, আমরা আরো দেখতে পাবো, নানা ধরনের সংস্থার দেখতে পারবো। আমি মনে করি যে এটা হচ্ছে না, বরঞ্চ আমাদের যে অভিজ্ঞতা, আমরা যখন হচ্ছে শ্রমিকদের সাথে কথা বলি, মিশি, অনেকেই আমাদের প্রশ্ন করে আছে পিআরটা কি জিনিস ভাই, পিআর মানে কি, তখন আমাদেরকে বুঝতে হয়। কিন্তু একটা কথা বলবো, পিআরের যে ইতিহাস, যে বাংলাদেশে এই সংখ্যানুপাতিক গণতন্ত্রের কথা সবার আগে, সবার প্রথম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সে 1996-97 সালে প্রথম এটা উচ্চারণ করেছে। আমরা প্রথম নির্বাচন কমিশনের প্রস্তাব করেছিলাম আমরা। তো এই পিআর পদ্ধতির বিষয়ে আমরা বলা যায় হচ্ছে বাংলাদেশে এই সিস্টেমটার দাবির ক্ষেত্রে আমরা প্রতিকৃত হওয়ার পরও আমরা ঠিক এই মুহূর্তে বাংলাদেশ যে জায়গায় আছে, সেই জায়গায় যেটা বললো আমাদের আলাউদ্দিন মোহাম্মদ ভাই, যে হচ্ছে আমাদের 1 বছরে যে চেঞ্জটা আসার দরকার ছিল, যে পরিবর্তন বা বদলগুলো আসার দরকার ছিল, সেটা আসেনি। বা আমাদের ভাষায় যদি আমরা বলতে চাই যে এই রাষ্ট্রের আসলে সেই ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচারী যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে রাষ্ট্রটা রয়ে গেছে, খালি রাষ্ট্রের হচ্ছে গিয়ে পোশাকটা বদল হয়েছে, উপরি দিক দিয়ে একটা বদল এসেছে, কিন্তু এটার ভেতরের বিষয়গুলো, আমাদের কাঠামোর যে ব্যবস্থার বিষয়টা আছে, সেই ব্যবস্থা আমরা বদল করতে পারি নাই। যেহেতু ব্যবস্থা বদল হয়নি এবং সার্বিকভাবে এখন একটা সংকটের মধ্যে আমরা আছি, একটা শঙ্কার মধ্যে আছি, সেই শঙ্কার মধ্যে থেকে এখন হচ্ছে খুব বেশি হচ্ছে আমরা ঝুঁকিতে যেতে পারি না। সেটা এই কারণে আমরা মনে করি যে হচ্ছে এটা একটা সিস্টেমেটিক্যালি যেতে হবে। আরেকটা প্রশ্ন যেটা আলাউদ্দিন ভাই একটার সাথে আমার একটা দ্বিমতের জায়গা আছে, সেটা হচ্ছে যে তিনি মনে করছেন মানে 5ই আগস্ট 2024 আমরা সংখ্যামুক্ত হয়ে গেছি, এখন আমরা কোনো সংখ্যা নেই। আমি বলি হ্যাঁ, আমরা তখন সংখ্যামুক্ত হয়েছিলাম 1 বছর আগে, এবং একটা নতুন স্বপ্ন আমরা দেখা শুরু করেছিলাম, নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখা শুরু করেছিলাম, এবং আমরা বিশ্বাস করেছিলাম, মানুষ বিশ্বাস করেছিল যে বাংলাদেশ এবার ঘুরে দাঁড়াবে। কিন্তু খুব হতাশার জায়গা হচ্ছে যে বাংলাদেশ সেই ঘুরে দাঁড়ানোটা দাঁড়ায়নি। ওনার ভাষায় যে আমরা সংস্কারটা করতে পারিনি, যার কারণে হোক সংস্কারটা আমরা করতে পারিনি। কিন্তু আমার ভাষায় বলতেছে বাংলাদেশ সেই জায়গায় ঘুরে দাঁড়াতে পারে নাই। এবং এই যে না পারার যে বিষয়টি, এই না পারার বিষয়টি কিন্তু শুধু বাংলাদেশের কথা ভাবলে হবে না। আপনি সারা পৃথিবীতে বিগত 14 বছরে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত সারা পৃথিবীতে যতগুলো বাংলাদেশে যে স্টাইলে গণঅভ্যুত্থান হয়েছে, যে সাধারণ ছাত্র জনতা, শ্রমিক জনতা যে স্বতঃস্ফূর্ত যে গণঅভ্যুত্থান হয়েছে, এরকম গণঅভ্যুত্থান পৃথিবীর দেশে দেশে বিগত 14 বছর হয়েছে। মিশরে হয়েছে, টিউনিশিয়ায় হয়েছে, লিবিয়ায় হয়েছে, ইউক্রেনে হয়েছে, জর্জিয়ায় হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, বাংলাদেশে ঘটেছে। এর মধ্যে একটিমাত্র এক্সেপশনাল জায়গা হচ্ছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। যে শ্রীলঙ্কা
ঠিক আছে, তার সংবিধানকেও সমুন্নত রাখতে পেরেছে, ঘুরে দাঁড়িয়েছে সে সব দিক নির্বাচন দিয়ে। করেছে এবং সব দিক দিয়ে সে গণতান্ত্রিক পদ্ধতিতে গিয়েছে, অর্থনীতি থেকে শুরু করে সব দিক থেকে সে সত্যিকার অর্থে একটা নতুন জায়গায় নতুন উদাহরণ বন্দোবস্তে হয়ে এসেছে, দাঁড়িয়েছে। উদাহরণ এসেছে। এই যে অনুরাধা সানায়েকের সরকার, যেটা বামপন্থীদের যে সরকার, ওখানে নির্বাচিত হয়েছেন, যারা আগের নির্বাচনে তারা 3% ভোট ছিল আর কি, ঠিক আছে, এবং গণঅভ্যুত্থান পরে তারা 45% ভোট নিয়ে হচ্ছে সেখানে ক্ষমতা আসছে। কিন্তু আমার শ্রীলঙ্কার সফলতা দেখে আমরা হচ্ছে গিয়ে আত্মদূষিত ভোগার সুযোগ নেই, কারণ বাকি সমস্ত জায়গায় এই ধরনের অরাজনৈতিক বা স্বতঃস্ফূর্ত যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে, পতন ঘটানোর সময় এবং পতন ঘটানোর পর জনগণ মনে করেছে যে আমরা এখন সত্যিকার অর্থে মুক্ত হলাম, আমরা সমস্ত শঙ্কা থেকে মুক্ত হলাম। কিন্তু আমরা যদি প্রত্যেকের দেশ আপনার কেস টু কেস আমরা যদি তাদেরকে দেখি, টিউনিশিয়ায় দেখি যে ঠিক এখন ওখানে ডেমোক্রেসি আছে না, ওখানে এখন একটা স্বৈরাচার, চরম স্বৈরাচার আছে। আমরা যদি মিশরে দেখি যে এখন হচ্ছে সিসি গভর্নমেন্টকে দেখি যদি, সেটা ওদের দেখেন চরম হচ্ছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। এখন আপনি সেই কায়রোর সেই ইয়াতে তাহির স্কোয়ারে আপনি যেতে পারবেন না। তাহির স্কোয়ারে যায় যদি আপনি বলেন যে এখানে এত ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, এখানে দাঁড়িয়ে আমি একটা সেলফি তুলবো, পুলিশ আপনাকে একটা সেলফি পর্যন্ত তাহির স্কোয়ারে দাঁড়ায় সেলফি পর্যন্ত তুলতে দেবে না আজকে এখন ইজিপ্টের মানে কায়রো শহরে। মানে কীরকম এখন এখন স্বৈরাচারী পদ্ধতির মধ্যে চলে গেছে। সেখানে যে গণতন্ত্র ছিল, কাঙ্ক্ষিত গণতন্ত্র ছিল, সেই কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে সেই মিশর বলেন, সেই হচ্ছে গিয়ে আপনার সিরিয়া বলেন, আপনার লিবিয়া বলেন, টিউনিশিয়া বলেন, কেউ পৌঁছাতে পারেনি, ঠিক আছে। ফলে আমাদের সামনে সম্ভাবনার জায়গা আছে, আবার সংকটের জায়গা আছে। আমরা এমন একটা মোড়ে দাঁড়ায় আছি বাংলাদেশ, ঠিক এই মুহূর্তে আমরা যে কোনো জায়গায় সুইচ করতে পারি, আমরা চমৎকার সম্ভাবনার জায়গায় চলে যেতে পারি, আবার আমরা ওই সমস্ত দেশের মতো হচ্ছে গিয়ে সংকটে পড়ে খুব খারাপ জায়গায়। এবং এই জায়গায় বুঝতে হবে যে সবসময় একই জিনিস আসে না, একই ব্যাপার আসে না আর কি, ঠিক আছে, একই শক্তি আসে না, শাসক শ্রেণী একই থাকে, ঠিক আছে, কিন্তু এটা নতুন কিছু, নতুন জায়গায় নতুন হচ্ছে গিয়ে ধরনের হচ্ছে স্বৈরাচার কিন্তু আমাদের ঘাড়ে বারবার চেপে বসছে। আইয়ুব খানের বদলে আর আইয়ুব খান কিন্তু ফিরে আসে নাই, আইয়ুব খানকে আমরা তাড়িয়েছি, আইয়ুব খান আর ফিরে আসে নাই, এসেছিল ইয়াহিয়া খান, ঠিক আছে। তারপরে আমরা আবার একটা সময় পর্যায়ে দেখেছি হচ্ছে এখানে স্বৈরাচারী বিভিন্ন শাসকদেরকে, ওই শাসক না, নতুন শাসক, নতুন স্বৈরাচারের জন্ম নিয়েছে, নতুন নতুন স্বৈরাচারী বাংলাদেশে এসেছে, ঠিক আছে। এই জনপদে বারবার স্বৈরাচারীর আবির্ভাব ঘটে কেন, বা সবকিছু মনে করে যে আমাকে নিজের করে নিতে হবে, এই জনপদেই বারবার আমরা এটা দেখি কেন? আপনি কি মনে করেন? আসলে এটা খুব খুব স্বল্প সময়ের মধ্যে বলা সম্ভব না, তবে খুব সংক্ষেপে যদি বলতে হয় যে আসলে এই জনপদের আমাদের এই জনপদটা হচ্ছে গিয়ে সেই দেখতে হবে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আসলে কিন্তু মানুষের একটা জাতীয় মুক্তির আন্দোলনের দিকে এটা যাওয়ার সুযোগ ছিল। কিন্তু ব্রিটিশরা কিন্তু এই টোটাল ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং এই যে এই উপমহাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটাকে কিন্তু জাতীয় মুক্তির আন্দোলনের দিকে তারা যেতে দেয় নাই, তারা এটাকে ভাগ করে দিয়েছিল সাম্প্রদায়িক হানাহানিতে। আপনি দেখবেন যে দেশের স্বাধীনতার ব্রিটিশ চলে যাওয়ার আগে 47-এর আগে দেখা গেছে যে ব্রিটিশ আর শত্রু ছিল না, ব্রিটিশ আর এই অঞ্চলের মানুষের শত্রু ছিল না, শত্রু হয়ে গেছিল হিন্দু মুসলমানের, মুসলমান হিন্দুর শত্রু হয়ে গেছিল। অর্থাৎ সাম্প্রদায়িকতার বিষ দিয়ে, বিজাত তত্ত্ব দিয়ে এই অঞ্চলগুলোর মানুষকে কিন্তু হচ্ছে গিয়ে রাজনীতিকে বস্তুনিষ্ঠ রাজনীতি থেকে নিয়ে যাওয়া হয়েছে ভাববাদী এবং একজন পারস্পরিক অসহিষ্ণুতার রাজনীতি, বিভক্তির রাজনীতি, এটা এই দেশে ইনস্টল করা হয়েছে। এবং ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম যদি দেখেন, সেই সময় যে আমলাতন্ত্র তৈরি হয়েছিল সেটা রাজার আমলাতন্ত্র ছিল, কিংসের আমলাতন্ত্র ছিল, আর আমরা ছিলাম প্রজা, আমরা ছিলাম হচ্ছে কি নিপীড়িত। আমাদের দেশে কিন্তু সেই পাকিস্তানে এসে সেই আমলাতন্ত্র বদল করছে, সেই সিস্টেম বদল করছে, করে নাই। ইভেন কি আমি যখন হচ্ছে 2001 সালে জেলখানায় ঢুকেছি, আমি 3 সাল থেকে সেখানে দেখেছি যে ওইখানে কয়েদিদের অবস্থা হচ্ছে যে আমাদের ওখানে আমদানিতে প্রথম দিন যে হাজিরা দিতে হয়, যেমন বসতে হয়, বলছে যে এইভাবে বসতে হবে কেন, হাঁটু গেড়ে বসতে হবে, এটা সিস্টেম। কোন আমলের সিস্টেম? ব্রিটিশ আমলের সিস্টেম। ব্রিটিশ আমলের সেই সিস্টেমও আমরা হচ্ছে ছাত্র রাজনীতি অবস্থায় যখন জেল কেটেছি দীর্ঘ সময়, তখন আমরা দেখেছি যে একই সিস্টেম চলে আসছে। একটা জেলখানা থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু হচ্ছে সে কলোনিয়াল যে জায়গাগুলো, সেই জায়গাতে খুব বেশি পরিবর্তন ঘটে নাই, এমন রাজনৈতিক সংস্কারও সেই জায়গায় পরিবর্তন হয় নাই। আর যে দেশে পাকিস্তানের শুরু থেকেই 50-এর দশক থেকে যখন এখানে সামরিক বাহিনী বারবার এখানে হস্তক্ষেপ করেছে, রাজনীতির বিকাশ করতে দেয় নাই, সেই পাকিস্তান আমলের 47 থেকে 71-এ 23 বছর শাসনতন্ত্রই ছিল না, আর শাসনতন্ত্র পর্যন্ত তৈরি করা যায় নাই। ফলে সেগুলোর উত্তরাধিকার তো আমরা আজও বহন করি।
এই বিগত 54 বছরে আরও নতুন নতুন সমস্যা তৈরি হয়েছে। অতীতের সমস্যাগুলো রয়ে গেছে, আবার নতুন নতুন সমস্যা অ্যাড হয়েছে। এই বিশাল সমস্যার পাহাড়, এই পচাগোলা পরিস্থিতিকে 1 বছর বা আমরা পারবো না, এটা আমাদের সকলকে মিলিয়েই হচ্ছে গিয়ে জনগণকেই আসলে এই পরিবর্তনটা ঘটাইতে হবে। এবং সেই জনগণ পরিবর্তন ঘটানোর রক্ত দিছে, এখন সেই পরিবর্তন ঘটানোর জন্য জনগণ আসলে কি চায় সেই ম্যান্ডেটটা ব্যালেটের মাধ্যমে আসতে হবে। প্রথমেই যে আমরা একেবারে সঠিক পাবো আগামী নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে তা না। কারণ আমরা কমিউনিস্ট পার্টি মনে করি যে ভোটাভুটি একমাত্র গণতন্ত্র না। গণতন্ত্র মানে সেই সংবাদ মাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র মানে বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো জায়গা তো নিশ্চিত করতে হবে। গণতন্ত্র মানে মবের শাসন না, গণতন্ত্র মানে আইনের শাসনে আমাকে যাইতে হবে। অনেকগুলো শর্ত। জি, আমি একটি বিরতিতে যেতে হচ্ছে, তারপর আবারও ফিরবো আপনাদের কাছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডাক্তার সাজিদুল হক রুবেল, আর সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আপনি কথা বলছিলেন, রুবেল ভাই বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন। আমি এবার একটু অন্যদিকে যেতে চাই। তার আগে আপনি জরিপ নিয়ে একটি কথা বলছিলেন, আপনি জরিপের বিষয়ে আসলে কি বলবেন? আসলে আমরা এটা দেখছি যে আজকে একটি জরিপ হয়েছে, সুজনের জরিপ, এই জরিপ নিয়ে আপনি কিছু বলতে চান? আচ্ছা, জরিপ নিয়ে আমি যেটা বলছিলাম, আমি বিআইজিডির জরিপ নিয়ে বলছিলাম। তো আজকের সুজনের জরিপের সবচেয়ে যে সীমাবদ্ধতা আমার চোখে পড়েছে, সাধারণত জরিপ করা হয়, ভাই যেটা বললেন রুবেল ভাই, যে 12 কোটি মানুষের রিপ্রেজেন্টেশনটা আসলে কিভাবে করা হলো। আমরা দেখেছি 12 কোটি হলো পপুলেশন, আর এটা আমরা যখন স্যাম্পলিং করব সেখানে হয়তো বা আমরা 10,000 12,000, যেমন ওদের ছিল 5,700 সামথিং। তো এখন ওনাদের জরিপে দেখলাম যে প্রায় মনে হয় 1,500-এর মতো, কম, আরো কম, 1,300-এর ভিতরে। এখানে নারী মনে হয় 300-র কাছাকাছি। তো আমার যেটা মনে হয় যে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কিংবা এই ধরনের ইস্যুতে এই মুহূর্তে যেহেতু আপনার এগুলো মেল ডমিনেটেড ইস্যু, হ্যাঁ, নারীর কাছে কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই মুহূর্তে আমার কাছে মনে হয় না খুব গুরুত্বপূর্ণ। কারণ নারীর এখানে নিরাপত্তা ইস্যু আছে, নারীর রিপ্রেজেন্টেশন আছে, তারপর নারীর ভোটাধিকার, নারী কি সংসদে সরাসরি ভোটে যাবেন কি নাকি আগের মতোই আপনার পুরুষ যে নেতারা ঠিক করে দিবেন, নমিনেশন করে দিবেন যে আপনার আসন অনুপাতে যাবেন। তো সেই বিষয়গুলো নারীর কাছ থেকে খুব ভালো রেসপন্স আসার স্বাভাবিক। তো এখানে এই স্যাম্পলিংয়ের কারণে আমার মনে হচ্ছে যে এই রিপোর্টটা প্রথমে বায়াসড, হ্যাঁ, কারণ এখানে পুরুষ মাত্রই আপনার একটা রাজনৈতিক সচেতন একরকম, এটা আমাদের সমাজে এস্টাবলিশড আছে। 2 নাম্বার হলো যে পুরুষের মধ্যে আবার এখানে অনেকগুলো জায়গা আছে, যেমন আপনি যদি দেখেন যে এই আপনার আদর্শিক রাজনীতি, মতাদর্শিক রাজনীতি যদি রিপ্রেজেন্টেশন চিন্তা করেন, আপনি যদি চরমুনার পীর সাহেবের এলাকায় ওখান থেকে 200 স্যাম্পল নেন, হ্যাঁ, আবার আপনি যদি যাত্রাবাড়ি থেকে স্যাম্পল নেন, তো বিষয়টা হলো যে এখানে মেল ডমিনেটেড যে সোসাইটি, সেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে মাত্রাটা আসছে, আমার মনে হয় এটা আসলে এটা ট্রাস্টওয়ার্দি না এবং এটাকে ভরসা করার মতো কোনো ডাটা হয় নাই। তো তারপর যদি বলি যে এখন সুজন দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে, প্রথমত আমি একটু আগে যে কথাটা বলছি, ভুল বুঝাবুঝির অবকাশ থাকতে পারে যে গণশত্রু বলছি কোন কারণে, এটা একটা প্রেক্ষাপটটা আমি বলে দিয়েছি। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কিন্তু একটা ভ্যালিড দাবি আমাদের মতো দেশে, যেখানে আপনার ফার্স্ট পাস দ্য পোস্টের মাধ্যমে একটা স্বৈরতন্ত্র আপনার হয় এখানে স্বাভাবিকভাবে। কারণ বাংলাদেশে যত স্বৈরতন্ত্র জন্ম হয়েছে সবাই ভোটের মাধ্যমে এসেছে, পরে আর ক্ষমতা হস্তান্তর করে নাই। হ্যাঁ, এখন এই ভোটের সিস্টেম যদি পরিবর্তন করা যায়, ভোটের সিস্টেম মানে আপনি যেই ভদ্রলোক ভোট পেয়েছেন, 5% কম ভোট পেয়েছেন, তারা পুরোপুরি আপনার সিস্টেম থেকে আউট হয়ে গিয়েছেন। আপনি ধরেন বিরোধী দল হিসেবেও চিন্তা করে দেখেন সংসদে, আর যদি ব্যক্তি হিসেবে চিন্তা করে দেখবেন যে 100-200 ভোট, 2000 ভোটের ব্যবধানে একটা মানুষের 2 লক্ষ 3 লক্ষ ভোটের আসলে কোনো মূল্য থাকে না। ওই মানুষটা পুরোপুরি সিস্টেম থেকে আউট হয়ে যায়। তখন যেটা হয়, ওই মানুষের কাছে রাজপথ ছাড়া আর কোনো গতি থাকে না। ওই মানুষের কাছে পুরো সিস্টেমটা ভেঙে দেওয়ার একটা আপনার উৎসাহ অথবা উদ্দীপনা তৈরি হয় যে সেটা সিস্টেমটা চায় না। কারণ আমাদের রাজনীতিতে কিন্তু এইটাই হয় যে আপনার যখন যারা ক্ষমতার বাইরে থাকে তারা সরকারকে সবসময় ডিস্টার্বিং একটা অবস্থার মধ্যে রাখে, কোনোভাবে সরকারকে স্টেবল হতে দেয় না। হ্যাঁ, তো এই কারণে আমার মনে হয় যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা একটা দীর্ঘস্থায়ী সময়ের ব্যাপার এবং রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে কাজ করলে
তাদের রিপ্রেজেন্টেশনটা কিভাবে বাড়াতে পারে জনগণের কাছে। যেমন যেই দল এখন 35% ভোট নিয়ে আপনার রাষ্ট্রের 2/3 পর্যন্ত চলে যেতে পারে, তারা চিন্তা করতে পারে যে আমি আসলে কোথায় আমার স্ট্রেংথ আছে, আমি সেই জায়গাগুলো ধীরে ধীরে কাজ করব যাতে আমার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলেও আমি যাতে জিতে আসতে পারি। এটাই কিন্তু মূল জায়গাটা। আরেকটা হলো যে যেই দল 5% ভোট পেল কিন্তু সংসদে তার আসলে হয়তো বা 2-3টা আসন অথবা কোনো ক্ষেত্রে কোনো আসনই নেই। তো এই জায়গায় দেখা যায় ওই দলের 5% মানুষ, রাষ্ট্রের যে 5% ভোটার, এই ভোটার তো আসলে তারা একটা সময়ে আপনার নিজেদেরকে খুব মনে করে। যেমন আপনি যদি বামপন্থী রাজনীতির একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, বামপন্থী রাজনীতির অনেকেই, বিশেষ করে আমরা যারা ছাত্রদের ডানপন্থা কিংবা রাজনীতি সচেতন না, তারা বামপন্থী রাজনীতিকে অনেক সময় ট্রল করেন যে তারা আসলে বামপন্থী রাজনীতির কি করছে, হ্যাঁ দল ভাঙছে, দল গড়ছে। কিন্তু এটার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, এটার যে সাংস্কৃতিক পাটাতন, এটার যে আপনার উপনিবেশবাদ বিরোধী এবং সাম্রাজ্যবাদ বিরোধী যে ভয়েস, এই ভয়েসটা কিন্তু আপনার এই কোয়ান্টিটি দিয়ে কখনোই মূল্যায়ন করা যাবে না। এখন দেখেন বাংলাদেশে বামপন্থী রাজনীতি তারা একটা সময়ে এই দ্বিদলীয় স্ট্রাকচারের মধ্যে গিয়ে অনেক কম্প্রোমাইজ করতে হয়। হ্যাঁ, তারা দেখা যায় এই স্বৈরতন্ত্রকে কিছু কিছু সময় ফুয়েলও করে থাকে আনফর্চুনেটলি। তাদের যদি ধরেন আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলেন, তারা কিন্তু সবগুলো দল মিলে চিন্তা করবে যে না, আমাদের তো মোটা দাগে কিছু জায়গাতে আমাদের ঐকমত্য আছে। তারা যদি 2% ভোট নিয়েও সংসদে আপনার 2% ভোট হলে আপনার প্রায় 6 জন সংসদ সদস্য চলে আসবে। 5 জন সংসদ সদস্যের যেই মানে 2018 সংসদে মানে বিএনপির যে 5 জন সদস্যের বিতর্কের জ্বালাও কিন্তু আওয়ামী লীগ বহন করতে পারেনি। আপনি চিন্তা করেন বামপন্থী থেকে 6 জন সদস্য আপনার সংসদে আছেন, তাহলে সংসদের চেহারা কিন্তু পাল্টে যাবে। মানে এই জায়গাগুলো আমার মনে হয় যে গুণগত পরিবর্তনের জন্য আপনার এই দাবিগুলোর সাথে একমত। আর সার্ভেটা আসলে আমি মনে করি সার্ভেটা মানে সুজনের মতো প্রতিষ্ঠান যারা বাংলাদেশের ঐক্যমত্য কমিশনের মতো বড় বড় জায়গায় আছেন, তাদের হয়তো বাজেট বাড়ানো উচিত কিংবা যে কোনো ভাবে আরো বেশি মানুষের মতামত ব্যাটার স্ট্রাকচার কোশ্চেনে নিয়ে যাওয়া ফলনটা হয়তো সঠিকভাবে পাওয়া যাবে আর কি। আমি আপনার কাছে আবারও আমি এখনো আপনার কাছেই আছি, একটি বিষয় উল্লেখ করতে চাই। আজকে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলায় 10 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে সার্জিস আলমের বিরুদ্ধে। আসলে এইটাকে আপনি কিভাবে দেখেন? সার্জিস আলমের বক্তব্যকে বলছে যে এটি অপপ্রচার করা হয়েছে। না, এখানে সার্জিস আলমের যে বক্তব্য আমি পড়েছি, বক্তব্য আসলে কোথাও বিএনপির উল্লেখ নাই। আগে কিন্তু অনেক বক্তব্যে সরাসরি সে তারেক রহমানের কাছে অনুরোধ জানিয়েছে আপনি ব্যবস্থা নেন, সে এই মানে আরও ওপেন বক্তব্য ছিল। কিন্তু এই বক্তব্য তার আসলে কোথাও বিএনপিকে ইঙ্গিত করা হয় নাই। কিন্তু বিএনপি স্বাভাবিকভাবে এখন আমরা না বললেও বিএনপি অনেকগুলো জিনিসের দায় নিজের ঘাড়ে তুলে নেয়। তো এটা আসলে আনফর্চুনেট। এবং যেখানে তারেক রহমান তার দলের এবং দেশের মানুষকে আশা জাগাচ্ছে, তাকে ব্যঙ্গ করে যে কার্টুনের কারণে কিশোর জেলে পচে মরার উপক্রম হয়েছে, এটা শেয়ার দেওয়ার কারণে আপনার আমাদের ভাই মুশতাক আহমেদ জেলের মধ্যে মারা গেলেন। হ্যাঁ, আপনার সেই জায়গায় তারেক রহমান ব্যক্তি তাকে কার্টুন করে ব্যঙ্গ করে আঁকা কার্টুন যখন তিনি শেয়ার দিচ্ছেন, মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন জাতির সামনে, তরুণদের সামনে, সেক্ষেত্রে আপনার ওনার দলের একটা সাংগঠনিক জায়গা থেকে একটা ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে আপনার এই ধরনের আপনার যে মানহানিকর মামলা, আপনার বুঝেন তো এই মামলা তো আসলে সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তো এই জায়গাটা হবে কি, ধরেন আমাদের এখন যেই একটা মানে সমঝোতার জায়গা আছে, আমরা যেই শঙ্কার কথা বললেন, শঙ্কার যেটা ভাই বলছিলেন খুব সুন্দরভাবে বলছিলেন যে প্রতিটা সময় আমরা বিরূপ পরিস্থিতি বিভিন্নভাবে আসে। ওই যে ওই প্রাইড অ্যান্ড প্রিজুডিসের যে একটা প্রথম যেই ঐতিহাসিক লাইন আছে যে আপনার মানে প্রতিটা সুখী মানুষের গল্প একই রকম, কিন্তু দুঃখী মানুষের প্রতিটা গল্প আলাদা। আমাদের এখানে হয় কি যে পৃথিবীর যেই রাষ্ট্রগুলো আপনার সাইন করেছে গণতান্ত্রিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, তাদের সবার এক্সপিরিয়েন্স কাছাকাছি, কিন্তু যারা ফেল করেছে তাদের ফেলগুলোর প্রতিটা আলাদা আলাদা কনটেক্সট আছে, প্রতিটা আলাদা কারণ আছে, প্রতিটার আলাদা ফর্মে হয়েছে। সো আমাদের যে অপশাসন আসে, স্বৈরতন্ত্র আসে, কুশাসন আসে, এগুলো কিন্তু ঠিক এইভাবেই আসে। সো আমি মনে করি যে এই ধরনের ঘটনাকে বিএনপির পক্ষ থেকে নিরুৎসাহিত করা উচিত, একটা বার্তা দেওয়া উচিত তৃণমূলে যে তোমরা তোমাদের কাজ করো। হ্যাঁ, তোমরা কে পোস্ট দিলো এটা নিয়ে তোমাদের মানহানি করা তোমাদের কাজ না। সংগঠনের ভিতরে এত আপনার অস্থিরতা, এত আপনার চেইন অফ কমান্ডের অথবা বিশৃঙ্খলা, সেটার মধ্যে নিজেদের ঘর গোছানোর বাইরে গিয়ে আপনার কে কি বললো সেটা নিয়ে কথা বলাটা আমার মনে হয় এটা জাতীয় যেই স্বার্থ বাংলাদেশে এই মুহূর্তে সেটা পরিপন্থী, এবং বিএনপির উচিত এটার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া। জি, যেরকম আপনাদের আরেকটি ঘটনা আমি উল্লেখ করতে চাই যে আপনারা অ্যাকশন নিচ্ছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আমরা কিছু কিছু ঘটনা আবার ভাইরাল হচ্ছে, আবার বের হয়ে আসছে। আজকে একজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে চট্টগ্রামের, যিনি 5 লাখ টাকা চাঁদা দিয়েছেন।
এই আপনাদের ব্যবস্থা আছে কিন্তু তারপরেও আবার একই ঘটনা ঘটছে, তাহলে কি আসলে একটু পরিষ্কার করবেন? না, এখানে একটা বিষয়, প্রথমত একই কথা আমরা বিএনপির ক্ষেত্রে একই কথা বলি যে বিএনপি কিন্তু শুরু থেকেই এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তারা ব্যবস্থা নিচ্ছে, বহিষ্কার করছে, তো আবার পুনরাবৃত্তি আমরা দেখছি বারবার। না, এনসিপির ব্যাপারে একটা আপনি আমি ভিন্নভাবে দেখতে হবে জনের এটাকে। বিরুদ্ধে আপনারা শোকজ করেছেন, নোটিশ দিয়েছেন। 10 জনের 5 জন তো আপনার এটা মানে এক শোকজে 5 জন চলে গিয়েছে কক্সবাজারে, এটা আসলে বেসলেস, এটা নিয়ে আসলে আলোচনা অনেক হয়েছে, কিন্তু যেটা ভ্যালিড রিজন আছে, যেমন চিটাগংয়ে যাকে নিজামুদ্দিন জনৈক, তাকে আপনার বহিষ্কার করা হলো, সাময়িক বহিষ্কার, এবং যদি প্রমাণিত হয় ফুললি বহিষ্কার করা হবে। মূল বিষয়টা দেখেন, এনসিপির তো কোনো হিস্ট্রি নাই। এনসিপি ধরেন 6 মাস এনসিপির হিস্ট্রি, তো 6 মাস আগের হিস্ট্রিটা কাদের? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাই এনসিপিতে এসেছে? বাস্তবতা হলো আসে না। ধরেন আমি কুমিল্লা যে উপজেলা আমার জন্ম, যেখানে আমার সংসদে আসন, 2টা উপজেলা 2 জন সমন্বয়ক একেবারে আপনার ইউনো অফিস, ভূমি অফিস, ওসি অফিস, ওখানকার পিডি অফিস, সব অফিস গত 1 বছর তছনছ করে ফেলেছে। একজন জামাতে ঢুকেছে, একজন বিএনপিতে ঢুকেছে। আমাদের ওখানে সংগঠকরা বলছে, স্যার মানে ভাই এতদিন ধরে পুরো সবাই সমন্বয়ক পরিচয় নিয়েছে, নেওয়ার পর এনসিপিতে এখন কেন লোক পাচ্ছে না? কারণ যে আপনার কন্ট্রিবিউট করতে পারতো সে কিন্তু নাই। মানে আমি যদি বলছি ধরুন রাষ্ট্রীয় আনুকূল্য অথবা ক্ষমতা চর্চা করেছে অনেকেই, কিন্তু এখন যারা এনসিপিতে যে ঘটনাটা ঘটেছে, নিজামুদ্দিনের কথাটা বলেন, উনি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। তার বিরুদ্ধে অভিযোগ আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাকে শোকজ করেছে, তাকে ওই সময় তাকে বহিষ্কার করেছে, তারপর তদন্ত করেছে, তাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। সেটা আরও কয়েক মাস আগের ঘটনা। তারপর কিছুদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত হলো। বিলুপ্তির কিছুদিন পূর্বে আমাদেরকে দেখতে হবে, এটা কিন্তু মূল কমিটি না, চিটাগংয়ের যে যুগ্ম সমন্বয়কারী, এই কমিটিগুলো সম্প্রতি হচ্ছে। ছাত্র আন্দোলন তো পুরো বিলুপ্ত না, হয়নি, কেন্দ্রীয় কমিটি বাদে বাকিগুলো বিলুপ্ত হয়েছে। তো যেই বিষয়টা হয়েছে যে এনসিপিতে সে যখন প্রবেশ করেছে, সে অপরাধ নিয়েই প্রবেশ করেছে, কিন্তু আসার পর জানাজানি হয়েছে সে তো 2 মাস আগে যখন সাইফ পাওয়ার টেকের বিরুদ্ধে আপনার ওরা যখন আন্দোলন করছিল, সেই সময় সেখানে সে চাঁদাবাজি করেছে। এখন এর সাথে এনসিপি তখন সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় চাঁদাবাজি করেছে, এবং যখন এনসিপি নজরে এসেছে, এনসিপির সাথে সাথে তাকে বহিষ্কার করেছে। এখন বিষয়টা হলো বহিষ্কারের পরে কি হবে? বহিষ্কারের পরে আবার বহিষ্কার করবে, যতবার অপরাধ করবে ততবার বহিষ্কার করবে। আমাদের সাথে আমরা কোনো কম্প্রোমাইজে যাব না, কারণ আইনগত ব্যবস্থা কি বা আপনারা আমরা মামলা করব যে আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক? না না, আমরা তো যদি পুলিশকে বা প্রশাসনকে বলেন যে আপনারা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা, দে আর ফ্রি টু ফাইল এ কেস এগেইনস্ট হিম। একটা বিষয় দেখেন, কিছুদিন আগে আমরা একটা দিয়েছিলাম যে আপনার এই ধরনের হলে পুলিশে সুপর্দ করা, তখন আবার বলছে কে সুপর্দ করবে, তারা তো মব। মানে বিষয়টা দেখেন, ধরেন আপনি সুপর্দ করার কথাও আমরা উচ্চারণ করতে পারবো না। আমরা আমাদের যে সংগঠন, আমাদের যে গঠনতন্ত্র মেনে আমরা তাদেরকে ঘর থেকে বের করে দিলাম। এখন রাষ্ট্রের ভিতরে সে আছে, রাষ্ট্র তাকে যে রাষ্ট্রীয় আইনে যেভাবে শাস্তি দিবে, আমরা তো বলেছি আমাদের দল হিসেবে দায় নেব না, তাকে সেভ করতে যাব না। আবার ইন্ডিড ধরেন আপনার কোনো রাজনৈতিক সংগঠনেই তার নেতাকর্মীদের পুরো জুলুম হলে তখন সে নাগরিক অধিকার নিয়ে যায়, কিন্তু সে তো চোর ডাকাত বাটপার কেউ সেভ করে না, কোনো দল সেভ করে না। যারা সেভ করে তারা কিন্তু আপনার জনরোষে পড়ে এবং তারা ধ্বংস হয়ে যায়। এই জায়গায় দেখুন আপনি, আমাদের যে ঘটনা ঘটেছে 10টা শোকজ, কক্সবাজারের শোকজেরটা আসলে একটা ভিন্ন প্রেক্ষাপট। বাকি ধরেন ইভেন এমনও শোকজ ঘটেছে অভিযোগ পাওয়ার আগে, যেমন সারোয়ার তুষারের ঘটনা, অভিযোগ দাখিল করার আগেই নৈতিক স্খলন। রুবেল ভাই বলতে পারবেন কোন রাজনৈতিক দল আপনি একটা জিনিস কোনো প্রমাণ হয় নাই, কিছু অভিযোগ আসে নাই, আপনি মনে করলেন যে নৈতিক স্খলনে ঘটনা ঘটতে পারে, তাকে আপনি পুরোপুরি ঐকমত্য কমিশনে আমাদের যে সংস্কার সমন্বয় কমিটির প্রধান, তাকে আমরা ওখান থেকে আপনার অব্যাহতি দিয়ে দিয়েছি। এইটাও কিন্তু যে আমাদের মূল যেই ক্রাইসিসটা এই মুহূর্তে চলছে, নতুন রাজনৈতিক শক্তির উপর যে জনগণের চাপ, এবং এখানে আপনার দৃশ্যমান অদৃশ্যমান অনেকগুলো শক্তির এটাকে থামিয়ে দেওয়ার যে চাপ, এই চাপটা কিন্তু আমাদের দলকে অনেক বেশি অস্থির করে ফেলছে। সে যে স্বাভাবিক যে তার অপারেশনাল প্রসিডিউর ছিল, সেই জায়গাটা অনেক সময় সে বার্তায় ঘটে, এক্সট্রা অর্ডিনারি মেজার নিয়ে কিন্তু সে বেশি সংবেদনশীল আচরণ করছে, যেটাতেও রাজনৈতিক দল আসলে কাজ করতে পারে না। জি, আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। আপনি অনেক বিষয়ে আপনাকে একবারেই প্রশ্ন করে ফেলেছি। আমি রুবেল ভাইয়ের কাছে আসতে চাই এবার। বেশ কিছু বিষয় যেটি আমি জানতে চাচ্ছিলাম আর কি আলাউদ্দিন মোহাম্মদের কাছে, এই বিষয়গুলো নিয়ে আপনার আসলে মতামত কি, বক্তব্য কি? আসলে এগুলো তো একান্তই তাদের সংগঠনের বিতর্কের বিষয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিছু শব্দ আমরা শুনি, তারপরে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে শুনি, এইগুলোর আসলে সমাধান কি? আসলে এটা এনসিপির নিজস্ব সাংগঠনিক সমস্যা আর কি। আমরা বাইরের থেকে, পাশের থেকে, সাথের থেকে খুব বেশি কথা বলাটা আমাদের
মানায় না, মানবে না। আমি আমি NCP না, সামগ্রিক overall একটা সামগ্রিক সামগ্রিক রাজনীতির সমস্যাটা দেখি। এটি তো এনসিপির একা সমস্যা না, সামগ্রিক সব থেকে আমি রাজনৈতিক একটু বলি দলগুলোরই। যেখানে বিএনপির ভিতরেও এরকম অনেক বিষয় রয়েছে, বা উনি কুমিল্লার একটি বিশেষ কনস্টিটিউয়েন্সিতে সেখানে জামাতেরও একটা কথা বললেন আর কি, বা আমরা আশেপাশে বিভিন্ন দেখি আর কি, আমরা এখনো দেখছি, আবার অতীতেও দেখেছি, দীর্ঘদিন আমরা খালি দেখেই যাচ্ছি এই বিষয় আর কি। তো এটা আসলে এখন এই মুহূর্তে কেন ঝামেলাটা রয়েছে? এত বড় একটা গণ অভ্যুত্থান, একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানে নতুন সবুজ মানুষ, নতুন মানুষরা এসছে রাজনীতিতে, সবুজ মানুষরা এসছে, এবং এই মানুষগুলো যারা আজকে এনসিপিতে সংগঠিত হয়েছে, তাদের যে বিগত 1 বছর আগে তাদের যে ডেডিকেশন, তাদের যে সাহস, তাদের যে জীবনকে উৎসর্গ করে দেবার যে উদ্দীপনা, সেগুলোর প্রত্যেকটা বিষয় তো আমরা তাদেরকে তাদের সেই উদ্দীপনা বা তাদের সেই ডেডিকেশনকে তো আমরা শ্রদ্ধা করি, ঠিক আছে, এবং তাদেরকে তো একটা অনেক উঁচায় আমরা দেখতে চাই, একটা স্ট্যান্ডার্ড ঠিক করবে তারা, একটা জায়গায় সামনে বিশেষ করে থাকবে। ধরেন সেটি সবাই একটা বলছে। মানে অন্যান্য পুরাতন যে রাজনৈতিক দলগুলো ছিল, ক্ষমতায় যারা ছিল, তারা তো নানাভাবে পচে গেছে, একদম ফ্রেশ। তো সেই ক্ষেত্রে একটা আমাদের এক্সপেকটেশন খুব বেশি হাই। হ্যাঁ, মিডিয়া বলেন, জনগণ বলেন, সবার আমাদের ধারণা ছিল যে আমরা ওই পুরাতন জিনিসগুলো আমরা দেখতে চাই। একটা সাদা কাগজে একটা কালো দাগ কিন্তু খুব বেশি মানে দৃষ্টি আকর্ষণ করবে আর কি, আর একটা কালোর মধ্যে কালো দাগ হয়তো খুঁজে পাওয়া যায় না। তো এরকম সাদার মধ্যে কালো দাগগুলো পড়া শুরু করেছে, কিন্তু সময়টা খুব অল্প হলো, মাত্র 1 বছর হলো, ঠিক আছে। মানে মুক্তিযুদ্ধের সময়কার বা 60-এর দশকের আওয়ামী লীগ আর 24-এর আওয়ামী লীগ, এটার মধ্যে তো একটা পার্থক্য আছে, ঠিক আছে, আকাশ পাতাল পার্থক্যের জায়গায় আছে। কিন্তু এখানে মাত্র 1 বছরের মধ্যে যতটুকু স্খলন দেখা যাচ্ছে, এটা একটু খুব আর্লি আমাদের কাছে মনে হচ্ছে, এবং একটু বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। কিন্তু এখন আমাদের প্রথম যে বিষয়টা একটু মেনে নিতে হবে আর কি, মানে এই পরিস্থিতি থেকে যদি আমাদের উত্তরণ ঘটাতে হয়, সামগ্রিক রাজনৈতিক উত্তরণ ঘটাতে হয়, সেটা হচ্ছে যে আমরা তো হচ্ছে এখানে যারা আছি, আমরা এই সমাজেরই প্রোডাক্ট। হ্যাঁ, আলাউদ্দিন ভাই বলেন, আপনি বলেন, আমি বলি, আমরা এই সমাজেরই প্রোডাক্ট। ফলে এই সমাজের যে হচ্ছে গিয়ে নানাভাবে মূল্যবোধের অবক্ষয় থেকে শুরু করে, এবং আমাদের তো দীর্ঘ সময় যেটা ঘটেছে যে রাজনীতি বিরাজনীতিকরণ হয়ে গেছে, এবং রাজনীতির মধ্যে রাজনীতি ছিল না, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল। যারা হচ্ছে সরকারি দল মানে হচ্ছে তারা হচ্ছে গিয়ে তদবির করবে, তারা চাঁদাবাজি করবে, এইটাই মনে হয় রাজনীতি। মানে ভাই নেতা হয়েছে, ভাই হলো এগুলা করবে, ভাই এরকম খরচ করবে, ভাইয়ের খরচ লাগবে, ভাইয়ের খরচের টাকা জোগাড় করতে হবে। তো এইটাই হচ্ছে দীর্ঘদিন ধরে, বছর ধরে আমাদের মস্তিষ্কের মধ্যে, ঠিক আছে, আমাদের নতুন প্রজন্মকেও হচ্ছে গিয়ে এইভাবেই শেখানো হয়েছে, দেখানো হয়েছে। এবং এদের অনেককেই তো বিভিন্ন সময় হলে থাকলে বা শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেছে যে হলো বিগত স্বৈরাচারের ছাত্র সংগঠনের সাথেই তাদেরকে মার্চ করতে হয়েছে। ফলে সঙ্গে সঙ্গে তো এক ধরনের সর্বনাশ ঘটে আর কি। তো এই সর্বনাশ হচ্ছে আমাদের সমস্ত, আমি সহ আপনাদের সমস্ত প্রজন্মের মধ্যে কিন্তু নানা রকম এই সর্বনাশা বিষয়গুলো, অবক্ষয়ের বিষয়গুলো ছিল। তো এই অবক্ষয় বিষয়গুলোকে চ্যালেঞ্জ করতে হবে। এই জন্য আমরা বারবার বলি যে এখানে দল মূলত না, ব্যক্তি হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ না, প্রবণতাটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রবণতাটা আমিও ধারণ করে ফেলতে পারি, আমিও একজন ফ্যাসিস্ট হয়ে যেতে পারি, আমিও একজন বড় ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচার হয়ে উঠতে পারি। তো ফলশ্রুতিতে আমার যে উপাদানগুলো এই সমাজে হচ্ছে একদিক থেকে বিরাজনীতিকরণ করছে, আরেক দিক থেকে হচ্ছে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স। এই টার্মিনোলজিটা আমাদের মাথায় ফিরে নিয়ে আসতে হবে। এটা বারবার আমরা কমিউনিস্ট পার্টি আগেও বলেছি, আওয়ামী লীগ আমলে বলেছি, বিএনপি জামাতের আমলে বলেছি যে রাজনীতির দুর্বৃত্তায়ন ঘটছে, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স। এবং এটা এমন জায়গায় এখন চলে গেছে যা শাসক দলকে আপনি ছুঁড়ে ফেলে দিয়েছেন, তার বদলে শূন্যস্থান পূরণ করতে যদি আপনি আসতে থাকেন, আপনার মধ্যেও সেই একই রকম অসুখটা দানা বাঁধছে। অর্থাৎ এমন মানে রাজনীতির দুর্বৃত্তায়নে আমরা পৌঁছে গেছি। এই দুর্বৃত্তায়ন থেকে আমাদের বেরোতে হবে। এই বেরোতে হওয়ার জন্য যদি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেতে চাই, তাহলে কিন্তু আমার নতুন অর্থনৈতিক বন্দোবস্তের দিকে যেতে হবে, নতুন অর্থনৈতিক বন্দোবস্তে যেতে যাবে। নাহলে তৃতীয় বিশ্বের এই দেশ, বাংলাদেশ বাদ দেন, পৃথিবীর সমস্ত তৃতীয় বিশ্বের দেশের গণতন্ত্রের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে কিন্তু এই মানে নিউ লিবারালিজমের যে ইকোনমিক্যাল বন্দোবস্ত আছে, এটা কিন্তু একটা পথের কাঁটা। এই পথের কাঁটাই কিন্তু হচ্ছে গিয়ে আমাদেরকে হচ্ছে গিয়ে উচ্চবিলাসী করছে, আমাদেরকে ধন কুবের, আমাদের একটা তরুণকে স্বপ্ন দেখাচ্ছে জীবনের সফলতা মানে হচ্ছে গিয়ে কোটি কোটি টাকা, জীবনের সফলতা মানে হচ্ছে দামি গাড়ি, জীবনের সফলতার মধ্যে দেশ বিদেশ ঘুরে বেড়ানো। মানে এমন কনজিউমার একটা ভোগবাদী দর্শন আমাদেরকে হচ্ছে গিয়ে মানে সারা দুনিয়ার তরুণদেরকে, সারা দুনিয়ার মানুষদেরকে যেভাবে করে নষ্ট করে দিচ্ছে আমাদের চিন্তার জায়গা, চেতনার জায়গাগুলোকে। এই জায়গাগুলোকে আমাকে অ্যাড্রেস করতে হবে।
আমি শুধুমাত্র সব দোষ বিএনপির কিংবা সব দোষ আওয়ামী লীগ কিংবা সব দোষ এনসিপি বা সব দোষ বামপন্থী কমিউনিস্টদের, এইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা সব ব্লেম গেম খেলবো। তুমি দেয় আমি দেয় না, তুমি দেয় আমি দেয় না, এইভাবে করে আমরা সময় কাটাতে পারবো, আমাদের জীবনটা কাটাতে পারবো। কিন্তু আমরা বাংলাদেশটাকে বা আমরা আমাদের ইয়াটাই পরিস্থিতিকে চেঞ্জ করতে পারবো না। আমরা বাংলাদেশকে পাল্টাতে চাই, তারা হয়তো তার দুনিয়াটাকে পাল্টাতে পারে। বাংলাদেশ কিংবা দুনিয়াকে আমরা পাল্টাতে পারি, কিন্তু সেই পাল্টানোর জন্য আসলে আমার রোগটা কি সেটা সঠিকভাবে ডায়াগনোস করতে হবে, এর পিছনে কারণগুলো ডায়াগনোস করতে হবে। শুধুমাত্র সব দোষ বিএনপি বা সব দোষ হচ্ছে গিয়ে আমার, ব্যাপারটা তা দেখলে হবে না আর কি। জি, ইচ্ছা নিরপেক্ষ অনেক শর্ত থাকে, সেই শর্তগুলো বুঝে নেওয়ার প্রয়োজন। চমৎকারভাবে আপনি ব্যাখ্যা দিলেন সবকিছুর। আলাউদ্দিন মোহাম্মদ, আমি আসতেছি আপনার কাছে এরপর যে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের প্রতিনিধিদের একটি বৈঠক ছিল, সেই বৈঠক নিয়ে বেশ কিছু গুঞ্জন শুনছি, আলোচনা শুনছি। আপনি তো ছিলেন সেই বৈঠকে, কী কী বিষয় নিয়ে আলোচনা হলো আসলে? তাহলে হয়তো আমরা সবাই পরিষ্কার হবো যে আসলে মূলত এখানে আপনি দেখেছেন যে আমাদের সাথে বৈঠকের পূর্বে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জনাব তারেক রহমানের সাথে বৈঠক করেছেন এবং জামাতেরও সাথে বৈঠক করেছেন। তাদের এটা রেগুলার বৈঠকের অংশ এবং সামনে যেহেতু নির্বাচন আসছে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা পর্যবেক্ষণে রাখে, তাদের এখন এগুলো কনসার্ন জায়গা আছে, যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে তাদের নিরাপত্তা যুক্ত, তারা এখানে একটা স্টেবল ডেমোক্রেসি চায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সরকারের সাথে অন্যান্য সংস্থাগুলোর যে কোঅর্ডিনেশন, এই ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা অন্যান্য দলের সাথেও হয়েছে, আমাদের সাথেও, মানে আলোচনার এজেন্ডা সেম, বিভিন্ন দলগুলোর বক্তব্য এবং তাদের যে মতামত গ্রাউন্ডগুলো ভিন্ন হতে পারে আর কি। তো সেক্ষেত্রে মূলত এখানকার যে সামনে নির্বাচনের চ্যালেঞ্জগুলো কী কী, ইভেন আমরা যে জুলাই পদযাত্রায় আমাদের ঢাকার বাইরে গেলাম, ইভেন গোপালগঞ্জে আমাদের সাথে কী ঘটলো এবং এই ঘটনার পিছনে আসলে রাষ্ট্রীয় সংস্থা এজেন্সিগুলো আসলে কতটুকু ভূমিকা পালন করতে পেরেছে এবং সামনে নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, এই বিষয়গুলো তাদের কোনো বক্তব্য ছিল কি? তাদের পক্ষ থেকে কি বলা হয়েছে? তাদের পক্ষ থেকে দেখেন মূলত যে আপনার বৈদেশিক মিশনগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে তাদের কথা শুনে এবং তাদের যে একটা কমন আপনার ইন্টারেস্টের জায়গা আলোচনা থাকে যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বাংলাদেশের মতো দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এবং গণতান্ত্রিক যেই আপনার প্র্যাকটিসগুলো এগুলো সুগম করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করে থাকে, বিভিন্নভাবে ফ্যাসিলিটেট করে থাকে এবং এইটাই মানে তাদের ফ্রন্ট যে কোনো নেগোসিয়েশনের ভিত্তি এগুলোর উপর ভিত্তি করে তারা এখানে কাজ করছে। আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ হলো যে আপনার এই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে অনেক দাগী অপরাধীও জেল থেকে ছাড়া পেয়েছে। আমাদের যে অ্যান্টি টেরোরিজম ইউনিট ছিল আপনার পুলিশের এবং অন্যান্য বাহিনীর সমন্বয়ে, সেগুলো কিন্তু অলমোস্ট ডিজলভড। এই জায়গাগুলোতে আপনার কনসার্ন আছে যে এগুলোকে সরকার কিভাবে আপনার এই জিনিসগুলোকে আবার রিবিল্ড করবে, কারণ এগুলো রিবিল্ড খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি যে এখানে টেরোরিজম নিয়ে রাজনীতি হয়েছে, বাট এখানে টেরোরিজম হয়েছে শঙ্কা আছে, এটা তো বাস্তবতা। তো এবং বাস্তবতা আমাদের মতো দেশে যেখানে অনেক ধরনের আপনার ইনসার্জেন্সি সংকট আছে, তো সেই জায়গায় আমরা কিভাবে প্রস্তুত হচ্ছি, তো এই জায়গাতে তাদের একটা কনসার্ন। বন্দর ইস্যু বা পার্বত্য অঞ্চলের ইস্যু, এসব না, বন্দর ইস্যুটা দেখেন, বন্দর ইস্যুর সাথে রাজনৈতিক দল কিংবা পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে রাজনৈতিক দলের কোনো আলাপ আলোচনা হওয়া উচিত না এবং হয়ও না সাধারণত। এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইস্যু। রাজনৈতিক দল যদি কোনো সরকার গঠন করে তখন তারা আপনার সেই দেশের সাথে কি করবে সেটা আলাদা বিষয়, কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে ইস্যুগুলো সেগুলো সাধারণত রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হয় না। জি, আমি আসবো রুবেল ভাইয়ের কাছে। বিচার না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন একটু আলাউদ্দিন মোহাম্মদ। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রায় প্রতিদিনই কথা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা আছে তাতে আসলে সন্তোষী এবং এই অবস্থায় ভালো নির্বাচন করাও সম্ভব। আসলে রুবেল ভাই, আপনি কিভাবে দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক কথা হচ্ছে? আমাদের শাসক দলগুলোর, রাজনৈতিক শাসক দলগুলোর একটা বৈশিষ্ট্য ছিল, তারা সবসময় নিজের সফলতায় একদম নার্সিসিস্টের মতো মুগ্ধ থাকতো আর কি, আমরা খুব ভালো কাজ করেছি। এটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে 53 বছরে সবাই বলেছে যে তাদের ভালো ছিল। এটা হচ্ছে সবাই বলেছে এবং উনিও কিন্তু বলার চেষ্টা করছেন আর কি, হ্যাঁ বলার চেষ্টা করছেন। এবং আমি সেদিন শুনলাম যে আমাদের কিছু হাতিয়ার হারিয়ে গেছে, অস্ত্র হারিয়ে গেছে বা অস্ত্র লুট হয়ে গেছে 24-এর এই। তিনি বলেছেন 700-র উপরে, আবার কোথাও দেখছি যে 1500-র উপরে। আমরা এতকাল জানতাম সরকার বিভিন্ন মাধ্যমে যে এটা 1500, তারপরে এর মধ্যে 800 অস্ত্র উদ্ধার হয়েছে কিনা সেটা জানি না, কিন্তু জানছি যে কোনো অস্ত্রই উদ্ধার হয় নাই, কিন্তু সংখ্যাটা নেমে আসছে প্রায় 50%-এর নিচে।
তিনি কমায় টমায় 700 বললেন তিনি, এবং এতদিন পর তিনি পুরস্কারও একটু ঘোষণা করলেন আর কি 1 বছর পর। এখন 1 বছর পর যে অস্ত্র, সেই অস্ত্র পুরস্কার নেবে কি ওই অস্ত্র দিয়ে? ওষুধ হয়তো বেচাই হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে কীভাবে করে সেই অস্ত্র ফেরত আসবে তার হচ্ছে গিয়ে মানে খুব লেট একটা কল, যে কলটা দেওয়া দরকার ছিল উপদেষ্টা মণ্ডলী গঠন হওয়ার পরেই, যে অস্ত্র জমা দাও, অস্ত্র ফেরত দাও। আমরা যেমন ধরুন যে সেই সময় মুক্তিযুদ্ধের সময়কালে আমাদের একটা আলাদা গেরিলা বাহিনী ছিল। আমরা কিন্তু বিএলএফে, মুজিব বাহিনীতে কিন্তু আমরা যোগ দিই নাই, কমিউনিস্ট ছাত্র ইউনিয়ন ন্যাপ, আমরা সিপিবি ছাত্র ইউনিয়ন ন্যাপ আলাদাভাবে, সোভিয়েত সহযোগিতা আলাদাভাবে আমরা হচ্ছে কি গেরিলা বাহিনী করেছিলাম। আমাদের সেখানে 10,000 গেরিলা ছিল। আমরা 10,000 গেরিলা, 10,000 অস্ত্র ছিল, জমা না দিলে কেউ কিছু করতে পারতাম। সেই সময়কালে দেখা গেছে দীর্ঘ অরাজকতা ছিল, 72 থেকে 75 অস্ত্র জমা পড়ে নাই, কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে সেই স্টেডিয়ামে গিয়ে, ঠিক আছে, আমরা সেই অস্ত্র সমর্পণ করে দিয়ে আসছিলাম 10,000 গেরিলা, 10,000 অস্ত্র আর কি। এই অস্ত্র যদি সমর্পণ না করতাম বা এটাকে আসলে আমার পার্টির সেই অস্ত্র আমি নিয়ন্ত্রণ করতে পারতাম না হয়তো, মানে এটা কে, সবাই তো আর হচ্ছে পার্টির সেই দায়িত্বশীল থাকে না। তো অস্ত্র তো জমা দেওয়া দরকার, যেটা যুদ্ধ হলো, বিপ্লব হলো, বিপ্লবোত্তর কালে অস্ত্র জমা দেওয়া হয়। এটা তো সেই বিপ্লবের অস্ত্র না, এটা তো হচ্ছে গিয়ে নানা কারণে হচ্ছে ক্যাওজিটিক একটা সিচুয়েশন তৈরি হয়েছে, নানা রকম রিয়াকশন ইত্যাদি ঘটেছে, তা সেটার মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে থানার হেফাজত থেকে হোক, পুলিশের কাছ থেকে হোক, আনসারের কাছ থেকে হোক, নানাভাবে অস্ত্র হয়ে গেছে। এই অস্ত্র এখন সমাজে ছড়ায় গেছে, এই অস্ত্র সমাজে ছড়ায় গেছে। আবার নতুন নতুন ডিজাইনের অস্ত্র আছে, নিউ মার্কেটে যে অস্ত্রগুলো পাওয়া গেল, নতুন নতুন অস্ত্র পাওয়া যাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট সিরিয়াসনেস নাই, বরঞ্চ আমার বলা একসময় এটাই হতো যে শঙ্কার দিন শেষ হয়েছে কিনা, আপনার প্রশ্ন আজকের অনুষ্ঠানে, এই অস্ত্রগুলোই হয়তো সেই শঙ্কা হয়ে দাঁড়াবে যে বাবা এরকম এক পরিস্থিতির মধ্যে দেশে তো নির্বাচন করা যাবে না, কারণ আমাদের টার্গেট তো ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন করা, আর সবচেয়ে ভালো নির্বাচন তো এত অস্ত্রের ঝঞ্ঝানির মধ্যে হতে পারে না, অতএব আমরা একটু ডিলেতে যাচ্ছি আর কি। এরকম কতগুলো বিষয় করতে হবে আমাদের। আলাউদ্দিন মোহাম্মদের আলোচনার প্রসঙ্গ ছিল, আমি খুব ইন্টারেস্টেড সেই আলোচনায় একটু উকি ঝুঁকি মারতে আর কি। সেই আলোচনার ক্ষেত্রে একটু বলে রাখি আর কি, আমেরিকা যার বন্ধু হয় না সারা দুনিয়ার ক্ষেত্রে, তার আর শত্রুর দরকার হয় না। এই কথাটা আমার কথা না, একজন বড় দার্শনিকের কথা। হ্যাঁ, আমেরিকার যার বন্ধু হয় না। আজকে আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণের জন্য অত্যন্ত আগ্রহী, কিন্তু আলজিয়ার্সের 1990 সাল থেকে 2024 পর্যন্ত দীর্ঘ 34 বছর ধরে সেখানকার হচ্ছে স্বৈরাচারকে রক্ষা করে আসতেছে আমেরিকা। ওই যে মিশরের গল্প বললাম, ওই মিশরের স্বৈরাচারকে এখন রক্ষা করে আসতেছে আমেরিকা। তো আমেরিকার যে জিও পলিটিক্সের যে ফাঁদ, সে ফাঁদটা কিন্তু বুঝতে হবে, জানতে হবে। এটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে খুব বেশি আশাবাদী না, আমার কাছে মনে হচ্ছে এটা একটা শঙ্কার বিষয়। হ্যাঁ, তরুণকে হচ্ছে বিভ্রান্ত করতে দেশে এবং বিদেশে নানান জায়গায় নানান উপাদান থাকে আর কি, ফলে তরুণ নেতৃত্বকে কিন্তু সে জায়গায় অত্যন্ত সচেতন ভূমিকা রাখা। আমাদের শঙ্কার জায়গা যেন শেষ হয় আর কি, সেটি আর কি আমাদের সবার কামনা। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর একুশের সঙ্গে থাকুন।